নতুন সরকার তৈরি হয়েছে রাজ্যে, নতুনভাবে প্রত্যাশার পারদ চড়ছে, সকলেরই প্রত্যাশা আকাশচুম্বী। সত্যি তো, নতুন সরকার তৈরি হলে নতুন সরকারের কাছে প্রত্যাশা থাকে। আগেই যা যা খারাপ কিছু ঘটেছিল সেগুলি থেকে মুক্তি দেবে নতুন সরকার, নতুন একটা আবহাওয়া আসবে। আর সাধারণ মানুষ সবসময় চায় একটু খোলামেলা পরিবেশ, একটু কথা বলার স্বাধীনতা, তাদের নিজেদের মত জানানোর স্বাধীনতা। একই সাথে নতুন সরকার কিছু সুযোগ সুবিধা দেবে, সেই সুযোগ সুবিধার দিকেও তাকিয়ে থাকে সাধারণ মানুষ, সাধারণ জনগণ। নতুন সরকারের এসেছে, এখনো প্রত্যাশা পূরণ হয়নি এমনটা বলা যায় না। নতুন সরকার কাজ করতে শুরু করেছে। সরকারি কর্মচারীরা প্রথম ধাপে একটু আশাহত হয়েছেন, কারণ সোমবার মানে গত সোমবার প্রথম মন্ত্রিসভার বৈঠকে ডিএ নিয়ে সেভাবে কোনো স্পষ্ট বার্তা দেয়নি রাজ্য প্রশাসন। তা নিয়ে তাদের মধ্যে একটা আশাহত হওয়ার বিষয় ছিল, সেটা ব্যক্ত করেছে কর্মচারী সংগঠনের পক্ষ থেকে কেউ কেউ। আমি তা নিয়ে অনুষ্ঠানও করেছি। আবারও গতকাল একটা সার্কুলার জারি করা হয়েছে, একটা নির্দেশ জারি হয়েছে, সরকারি কর্মচারীরা সরকারের সমালোচনা করে মুখ খুলতে পারবেন না, এই মর্মে। এখন প্রশ্ন হচ্ছে, ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ডরায়। সরকারি কর্মচারীদের অবস্থা অনেক সেরকম। অনেকেই এই বিষয়টাকে একটা ভয়ের বাতাবরণ বলে মনে করছেন, কেউ কেউ এভাবেও ভাবছেন এই যে ডিএ নিয়ে এত বঞ্চনা এ রাজ্যের সরকারি কর্মচারীরা গত দীর্ঘদিন যাবৎ বছরের বছর বছর বহন করে আসছে। বিগত সরকারের শাসনকালে 15 বছর ধরে তাদের এই বঞ্চনাটা বয়ে আসতে হয়েছে। তা নিয়ে তারা সরব হয়েছেন, তার জন্য তাদের মূল্য চোকাতে হয়েছে। কাউকে বদলি হতে হয়েছে এক জায়গা থেকে অন্য জায়গায়, কেউ রাস্তায় বসে প্রতিবাদ করেছেন, কিন্তু প্রতিবাদের রাস্তাটা থেকে তারা সরে যাননি। এখন যদি নিয়ম করে নির্দেশ জারি করে সরকারি কর্মচারীদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়, তাহলে তাদের প্রতি যে বঞ্চনা তা নিয়েও কি তারা কথা বলতে পারবেন? এরকম একটা আশঙ্কার মেঘ ক্রমশই সরকারি কর্মচারীদের গ্রাস করছে কিনা আমাদের ভাবতে হবে। গতকালের সার্কুলার রীতিমতো চর্চা এসেছে, আলোচনা চলছে সর্বত্র, এবং ঠিক এই পরিপ্রেক্ষিতে যেহেতু আমরা জানি ডিএ পাওয়া নিয়ে সরকারি কর্মচারীরা দীর্ঘদিন সরব হয়েছেন, তারা আইনের রাস্তায় যেমন হাঁটছেন তেমনি তারা রাস্তার লড়াইটাকে সংগঠিত করবেন বলেও জানিয়েছেন। ফলত এই লড়াইটা কোন দিকে যাবে, তারা কোনো আশঙ্কায় ভুগছে কিনা সেটা নিয়ে আমাদের জানবার ইচ্ছে রয়েছে, ছিল। সেই জন্যই আজ সরকারি কর্মচারীরা গোটা বিষয়টাকে কীভাবে দেখছেন, এই নির্দেশকে আমরা একটু আলোচনা করব। আলোচনার জন্য আমি যাদের আমন্ত্রণ জানিয়েছি, আসুন প্রথম তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন সরকারি কর্মচারীদের হয়ে যে সংগঠনটি দীর্ঘদিন একটা আইনি লড়াই লড়েছেন এবং সুপ্রিম কোর্টের রায় আদায় করে এনেছে, সেই কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়িজ ইউনিয়নের দুজন সদস্য রয়েছেন, একজন সভাপতি আর একজন সম্পাদক। সম্পাদক মলয় মুখার্জি রয়েছেন এবং শ্যামল মিত্র সভাপতি, তিনিও রয়েছেন। আপনাদের দুজনকেই এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই মলয়বাবুর কাছে আসি। মলয়বাবু, গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন? কোথাও একটা আশঙ্কার মেঘ জমা হচ্ছে যে আসলে ডিএ নিয়েও কথা বলা যাবে কি না, সেটা নিয়ে কি একটা সংশয় হচ্ছে? আপনাদের মধ্যে কেউ কেউ কিন্তু এই সংশয়টা প্রকাশ করছেন, সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে কিন্তু এইরকম একটা সংশয় আসছে। মলয় মুখার্জি। হ্যাঁ, আমরাও করেছি বলেছি যে কর্মচারীদের যে বাক স্বাধীনতা, সেই যে হরণ করবার চেষ্টা ক্ষমতায় আসার পর থেকেই আমরা দেখতে পেলাম, তার জন্য প্রতিবাদ আমরা করে রেখেছি। দেখুন, যে অর্ডারটা বেরিয়েছে 139 CS থেকে, মানে চিফ সেক্রেটারির ঘর থেকে গত পরশুদিন, এই অর্ডারটা কিন্তু গতানুগতিক অর্ডার, এর মধ্যে কোনো কিন্তু নেই। আমরা দেখুন, খোদ যে রাজ্য সরকারি কর্মচারীরা রুল মেকিং এমপ্লয়ি, অর্থাৎ রাজ্য সরকারের যে সকল সিদ্ধান্তগুলো নেয় সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করি। তাতে অনেক ধরনের কাজ আছে যেগুলো বাইরে প্রকাশ করা যায় না।
এই দায়িত্ববোধটা কিন্তু একদম, এর আমাদের দায়িত্ববোধ আছে, একদম কর্মচারীদের আছে। কিন্তু আছে। এখন ব্যাপারটা কি, ঘটনাটা হলো যে ক্ষমতায় আসার পরই এই যে অর্ডারটা যদি পাবলিশ করে দেয়, তাহলে তো আমরা অবশ্যই বুঝবো যে এই সরকারটাই ক্ষমতায় আসার পর থেকেই সরকারি কর্মচারীদের একদম বেঁধে রাখতে চাইছে যে আমরা যেটা বলবো সেটাই হবে। অর্থাৎ যে দেখুন, আমরা কিন্তু এই ব্যাপারটা বিগত বাম সরকারের আমলেও অনেকটা ছিল, কিন্তু তারা কিন্তু এইভাবে প্রকাশ্যে আনেনি, এগুলো স্বাভাবিক নিয়ম। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস কিন্তু এটাকে এনেছিল। এটার পরিপ্রেক্ষিতে যখন সেক্রেটারিয়েট কর্মচারীদের অন্যত্র বদলি করতে গেল, সেখানে কিন্তু প্রশ্নের মুখে পড়লো এবং আদালতেও কিন্তু উপস্থিত হলো, যার জন্য ঘটনাটা কি হয়েছে, তারা কিন্তু আবার অর্ডার করে সেখানে এই যে সরকারি কর্মচারীদের ডিটেলমেন্টের নামে সাগর থেকে পাহাড়ে বদলি করার সিদ্ধান্ত নিল। কিন্তু এই ঘটনার পরবর্তীকালে যদি সেম জিনিস নয়া সরকার এসে করে, স্বাভাবিকভাবে এখন আমরা যদি প্রশ্ন করি যে মাননীয় মুখ্যমন্ত্রী এই যে বিরোধী নেতা থাকার সময় তিনি যখন সভা সমিতিতে প্রচার করেছেন, তখন তিনি কি বলতো, আপনাদের স্মরণে আছে দেখবেন, একদম আমাকে তো নবান্নে থেকে খবর দিল, আমাকে তো নবান্নে থেকে খবর দিল, আমাকে তো লালবাজার থেকে খবর দিল, আমাকে তো অমুক জায়গা থেকে খবর দিল। অর্থাৎ তিনি অনেক খবর পেয়ে যাচ্ছিলেন, শাসক দলের অন্দর থেকেই কিন্তু অনেক খবর পেয়ে যাচ্ছিলেন। তাহলে কি হয়, যেমন যেটা আমরা মনে করেছিলাম যে মানে বামফ্রন্টকে হারিয়ে যখন তৃণমূল কংগ্রেস আসলো, আপনাদের মনে আছে যে বামফ্রন্টের আমলে আমরা মহাকরণে কাঁপিয়ে দিয়েছিলাম, সেটা কিন্তু বিরোধী দলের নেত্রী মাননীয় মমতা ব্যানার্জি যা তখন দেখেছিল, তিনি তখন এই বুদ্ধদেব ভট্টাচার্যকে মানে যা নয় মুখে তাই বলেছিল, চেঁচিয়ে বিদায় করার কথাও বলেছিল, যার জন্য ক্ষমতায় আসার পরেই তিনি কিন্তু মহাকরণ থেকে পালিয়ে গেল। কারণ মহাকরণটা একটা মিনি ওয়েস্ট বেঙ্গল, ওখানে সবকটা ডিপার্টমেন্ট ছিল, খোলামেলা জায়গা, আমরা যত কটা বিরোধী দলের সংগঠন ছিলাম আমরা একত্রে আন্দোলন করে অনেক কিন্তু দাবি আদায় করতে পেরেছি। অর্থাৎ দেখা যাচ্ছে যে একটা শাসক কিন্তু সব নজরে রাখে। আগের সরকারের আমলে এই সরকারি কর্মচারীরা কি কি করেছে সেগুলোই তখন দমন পীড়ন করার জন্য তারা উঠে পড়ে লাগে। দেখুন, আরো বলছি যে হ্যাঁ, আমরা বর্তমান আমরা বরাবরই চাই যে 15 বছর রাজত্ব করেছে, আমাদের দাবি দেওয়া কিছুই মেটেনি বিগত সরকারের আমলে, তা আমরা তো চাইবো এই সরকার বিদায় নিক, এই যে বর্তমান সরকার আসুক, এটা চেয়েছি, অধিকাংশ সরকারি কর্মচারীরা চেয়েছে, সেটা কিন্তু একদম প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে পোস্টাল ব্যালট। অর্থাৎ সরকারি কর্মচারীরা কিন্তু চেয়েছিল যে দেখুন, যে এই সরকার আসলে যে আমাদের যে মামলা পরিপ্রেক্ষিত যে ডিএটা, সেই ডিএটা পাওয়া যাবে, বেতন কমিশন খুব শীঘ্রই হবে, নানাবিধ যে মানে সমস্যাগুলো জর্জরিত সেগুলো অনেকটাই সমাধান হবে। কিন্তু আমরা তো তা দেখতে পেলাম না। তাদের যে সংকল্পপত্র, সেখানে বলেছে যে ক্ষমতায় আসলে 45 দিনের মধ্যে দিয়ে দেব এবং বেতন কমিশন লাগু করব। আমরা বারবার বলেছি যে বেতন কমিশন লাগু আর গঠন এটার মধ্যে বিস্তর ফারাক। লাগু হয় না 45 দিনের মধ্যে, আমরা জানি এটা লাগুই, কিন্তু বিভ্রান্ত করেছে কর্মচারী সমাজের, আমরা সেটা কিন্তু স্পষ্ট করেছি। অনেক কর্মচারী আমাদেরকে ব্যঙ্গ করছে, আপনারা কিচ্ছু জানেন না, 45 দিনের মধ্যে সপ্তম বেতন কমিশনের বেতন আমরা হাতে পাবো। দেখ এবার বোঝ, অর্থাৎ গঠন করে রেখে দিল। এখনো দেখুন চেয়ারম্যান, তারপরে মেম্বার, তার ডিউরেশন, এরপরে আমাদের মেমোরেন্ডাম দিতে হবে, আমাদের শুনানি আছে, তারপরে সেটা নিয়ে বিস্তর আপনার চর্চা হবে, তারপরে রিপোর্ট বেরোবে, সেই রিপোর্ট আবার কতটা মানবে কতটা মানবে না মন্ত্রিসভার সিদ্ধান্ত পরিপ্রেক্ষিতে রোপা প্রকাশ হবে। হাতের মোয়া সেই তো বলছি। এবার দেখুন, এই যে অর্ডারটা বার করলো, এই অর্ডারটা বার করার পর মানে সব ধরনের কর্মচারীরা, আমি আপনাদের কাছে বলছি,
বলা যাবে না। সরকারকে তো প্রতিবাদ করছি, সেটা করা যাবে না। কেন? তোমরা যা ইচ্ছে তাই করবে, আর সরকারি কর্মচারীরা কিছু বলতে পারবেন? মগের মূল্য কি? অবশ্যই হবে। যারা সরকারি কর্মচারী সংগঠন আছে, সংগঠনের করার ক্ষমতা আছে, এটা আইন। যার জন্য মানে এটা এই অর্ডারটা কিন্তু কেন্দ্রীয় সরকারেরও আছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের আরেকটা মূল যেটা আছে, জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি। এখানে সংগঠনগুলোর থেকে নিয়ে নিয়ে একটা জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি করে, তারা বার্গেনিং করে। তা সেটা যদি করে দিই, জয়েন্ট কনসালটেটিভ কমিটি হচ্ছে মেশিনারি করে দিই, তারা কথা বলবে সরকারের সঙ্গে, সরকার যা ইচ্ছে তাই করতে পারবে না। তারা যখন সরকার যদি মানে কর্মচারীদের বিরোধী মত যদি করে, তারা ধর্মঘট পর্যন্ত দেখিয়ে দিতে পারবে, তখন সরকার সব কর্মচারী ব্যাংকের মতো করে দেবে। সেটা করবে না, কিন্তু সেটা করতে পারবে না। অর্থাৎ যেটা হচ্ছে, আমাদের দমন পীড়ন করে আমরা চুপচাপ বসে থাকবো আর এই সরকারের গুণগান গাইবো, সেটা হয় না। এবার হচ্ছে সত্যি কথা বলতে কি, দেখলো যে এই অর্ডারটা বার করে একটা জায়গায় গন্ডগোল করে ফেলেছে। মাফ করবে, গন্ডগোলটা কি করেছে? গন্ডগোলটা করেছে টিচিং, নন টিচিং, তারপরে এই যে মানে কলেজ প্রফেসর, এদের ক্ষেত্রে এই অর্ডার কিন্তু মান্যতা পায় না, পেতে পারে না। কারণ তাদের কিন্তু রাজনীতি করারই অধিকার আছে, তারা ভোটে দাঁড়াতে পারে। তার জন্য আজকে করিজেন্ডাম বার করে দেখবেন এই যে শিক্ষক সমাজ, প্রফেসর, এদেরকে পাচ্ছি। তাহলে কিন্তু এইটুক সেন্স পর্যন্ত নেই চিফ সেক্রেটারির, তাদেরকে ইনক্লুড কেন করলি তাহলে? হ্যাঁ, আমরা তো বলছি আমাদের তো একটা সার্ভিস রুল আছে, আমরা পারি না, আমরা কোনো সময় ভোটে দাঁড়াতে পারি না, আমরা গিয়ে ভোটের প্রচার করতে পারি না, আমরা এগুলো, কারণ আমরা একদম নিউট্রাল আমাদের থাকতে হয়, কারণ খোদ রাজ্য সরকারি কর্মচারী। এটা আমরা জানি, আমরা এটা জানি, এবং সাংগঠনিক ভাবে কিন্তু সরকারের বিরোধিতা করতে পারি। একটা ইন্ডিভিজুয়াল কেউ করলে সেটা ব্যতিক্রম, কিন্তু সংগঠন হিসাবে কিন্তু এই অর্ডার মান্যতা পাবে না। তাই বলছি যে প্রাথমিকভাবে সরকার আসার পরে এই ধরনের ঘটনা আমরা দেখে সত্যি উদ্বিগ্ন। আমরা এই তার জন্যই কিন্তু আমরা গত মঙ্গলবার পর্যন্ত এর বিরোধিতা করে গেছি ডিএর ব্যাপারে। কি প্রশ্ন নিয়ে আসবো প্রথম পর্যায়ে শ্যামল বাবুর কাছে জানতে চাবো। শ্যামল বাবু, আপনি এর আগেই বলেছেন, মানে এর আগের অনুষ্ঠানে এসেই বলেছিলেন যে আশাহত হওয়ার ঘটনা, এবং আজকের এই চিঠিটা, আপনার বক্তব্য, চিঠিটা নিয়ে আপনি কি ভাবছেন? শুধু আশাহত হওয়ার কথা বলিনি, আর একটা কথা আপনি বিস্তৃত হয়ে গেছেন। অর্জুন সেনগুপ্ত সেদিন আমার সঙ্গে আপনার এই শোয়ে ছিল। আমরা কিন্তু দুজনেই আশঙ্কা প্রকাশ করেছিলাম যে আমরা যে আপনার চ্যানেলে কথা বলছি, আগামী দিনে আমাদের এই কথা বলার অধিকারটা থাকবে কিনা। এবং অর্জুনবাবু আরো সুনির্দিষ্টভাবে বলেছিলেন যে খুব মানে অল্প সময়ের মধ্যেই কথা বলার অধিকারটা কিন্তু সরকার কেড়ে নেয়। কাজেই এটা খুব অপ্রত্যাশিত ছিল। এখন সমস্যাটা হচ্ছে যে কর্মচারী সংগঠনগুলোর নেতৃত্ব, তারা সেই বিষয়গুলোতেই আন্দোলন করে যেগুলো কর্মচারীদের চাহিদার মধ্যে থাকে। এবং আমি মানে কাউকে অসম্মান করতে না চেয়েই বলছি, কর্মচারীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতনতা বোধের যথেষ্ট অভাব আছে। ফলে কর্মী সংগঠনের নেতাদের কাছে যে মানে নিতান্তই দাবি দেওয়ার ভিত্তিতে আন্দোলন করতে হয়। এটাই কর্মচারীদের চাহিদা, আমার ডিএ চাই, আমার পে কমিশনের চাই, আমার হাউস রেন্ট অ্যালাউন্স চাই, ইত্যাদি ইত্যাদি, আমার একটা ন্যাশনাল প্রমোশন পলিসি চাই, আমার একটা ন্যাশনাল ট্রান্সফার পলিসি চাই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু অধিকারের প্রশ্নে দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মচারী শুধু নয়, পুরো রাজ্য কর্মী সমাজ কিন্তু একেবারে এই বিষয়টাকে গুরুত্ব দেন। ফলে 1959, 1971, 1974 এবং 1980 সালে যে সার্ভিস রুলসগুলো বেরিয়েছে, সেই রুলসগুলোতে যে কি বলা আছে এটা কিন্তু বহু কর্মচারী জানেন না। সেখানে কিন্তু আমাদের এই অধিকার নেই।
অর্থাৎ কর্মী সংগঠনগুলো যদি এই অধিকার সচেতনতার প্রশ্নে অধিকারের সপক্ষে লড়াই আন্দোলনটাকে তীব্র করতেন, তাহলে কিন্তু আজকে এই সমস্যায় আমাদের পড়তে হতো না। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে সরকারের মধ্যে একটা মানে কি বলবো সমন্বয়হীনতা এই অল্প দিনের মধ্যেই দেখছি। একদম, যেটা মলয়বাবু বললেন যে এটা যেটা করতে পারেন না সেটা করে দিয়েছেন সবাইকে, এখন আজকে আবার তার ক্লারিফিকেশন দিতে হচ্ছে। মানে সমস্যাটা হচ্ছে যে পলিটিক্যাল এক্সিকিউটিভকে তুষ্ট করার একটা কালচার গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়ে গেছে। এখন শুভেন্দু অধিকারী নতুন মুখ্যমন্ত্রী হয়েছে, তিনি তো মঙ্গল গ্রহ থেকে ওই সর্বোচ্চ পর্যায়ের আধিকারিক আনবেন না, তারা তো এই প্রশাসনিক ছিলেন। কাজেই তারা মানে ওই পলিটিক্যাল এক্সিকিউটিভদের সন্তুষ্ট করার যে একটা মানে অপসংস্কৃতিতে মানে আচ্ছন্ন হয়ে পড়েছেন, সেই কালচার থেকে বেরোতে পারেন। সেই জন্যে বরাবরই এই অর্ডার 1980 সালেও হয়েছিল, কিন্তু শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। সেখানে কিন্তু অন্যান্য রাজ্য কর্মী অর্থাৎ বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভা বা আন্ডারটেকিং বা শিক্ষক, শিক্ষাকর্মী, এদের ক্ষেত্রে কিন্তু এই অর্ডারটা প্রসারিত ছিল না। কারণ হচ্ছে যে সরকারি কর্মচারী এবং অন্যান্য রাজ্য কর্মী এই উভয়ের চাকুরি শর্তাবলী কিন্তু আলাদা। সরকারি কর্মচারীরা সরাসরি কোনো প্রত্যক্ষ রাজনীতি করতে পারেন না। ব্যারাকপুরে আপনার মনে থাকবে যে এই তৃণমূল সরকারের আমলে ব্যারাকপুরে একটি রাজনৈতিক মঞ্চে একজন সরকারি কর্মচারী ওঠার কারণে তার কিন্তু চাকরি গিয়েছিল, বরখাস্ত হয়েছিলেন তিনি। আবার ওই কলকাতা পুলিশ কমিশনারের অনুষ্ঠানে শম্পা নাথ বলে এক কনস্টেবল, তিনি ওই তার শাহরুখ খানের কোলে ইউনিফর্ম পরে নেচেছিলেন, তাতে কিন্তু এই অশ্লীলতার পরেও তাকে কিন্তু কোনো রকম শাস্তি পেতে হয়নি। ফলত মুখ্য সচিব ওই পলিটিক্যাল এক্সিকিউটিভকে তুষ্ট করার তাড়নায় রাতারাতি অর্ডার বার করে দিয়েছেন এবং তাতে শিক্ষক, শিক্ষাকর্মী সবাইকে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু ওনাদের তো প্রকাশ্য রাজনীতি করার অধিকার আছে, জনপ্রতিনিধি হওয়ার অধিকার আছে। কাজেই ওনাদের ক্ষেত্রে এই অর্ডারটা কোনোভাবেই লাগু করা আইনিভাবে সম্ভব নয়, যতক্ষণ না ওনাদের চাকুরি শর্তাবলীর বদল ঘটাচ্ছে। পে কমিশন হচ্ছে কর্মচারীদের প্রাপ্যটা বিলম্বিত করার একটা সরকারি প্রক্রিয়া, এবং এই পে কমিশনগুলো সে কেন্দ্র বলুন রাজ্য বলুন, সরকার যেটা মনে করে যে আমি পে কমিশনের থেকে এই সুপারিশ চাইছি, সেটাই তারা করে। পূর্বতন বামফ্রন্ট সরকার চেয়েছিলেন যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে দুবার দিয়ে দেওয়ার অধিকারটা সুপারিশে থাকবে, পে কমিশন সুপারিশ দিয়েছিল। আবার অভিরূপ সরকারের 6ষ্ঠ রাজ্য বেতন কমিশন, মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে এতে ডিএটাকে অধিকার বলা হবে না, এটাকে সরকারের দয়ার দান হিসেবে রাখা হবে। তো অভিরূপ সরকার আর মাস্টার ভয়েস সেটাই করেছে। কাজেই কেন্দ্র সরকার কিন্তু জানে আমাদের এই 7ম রাজ্য বেতন কমিশন হচ্ছে কেন্দ্রের যে 8ম রাজ্য বেতন কমিশন গঠিত হয়েছে তার সমর্থন, কারণ আমাদের একটা পে কমিটি হয়েছে। কাজেই কেন্দ্রীয় সরকারের কাছে কিন্তু এই তথ্যটা আছে যে কতটা ফিটমেন্ট ফ্যাক্টর হয়ে 8ম বেতন কমিশনে, কেন্দ্রীয় 8ম বেতন কমিশনে পে স্ট্রাকচারটা তৈরি হবে। তা স্বাভাবিকভাবে শুভেন্দুবাবুর নেতৃত্বাধীন সরকারের যদি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর যে মানে নির্বাচনী প্রতিশ্রুতি এবং তার নিজেরও যে নির্বাচনী প্রতিশ্রুতি, সেইটা যদি পূরণের লক্ষ্য থাকতো, তাহলে সেই ফিটমেন্ট ফ্যাক্টর দিয়ে বেতন স্ট্রাকচার তৈরি করে সেইটা উপহার দিত। ওনারা কিন্তু করলেন তাদের কথা থেকে সম্পূর্ণ ঘুরে গিয়ে একটা পে কমিশন গঠন করে দিল। একটা পে কমিশন কবার গঠন হবে? 5ই ফেব্রুয়ারি বিদায়ী সরকার একটা তৈরি করে গেছে, আবার 18 তারিখে এনারা করলেন। এবং আরেকটি বিষয়ে আমরা আতঙ্কিত হয়ে গেছি, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি অত্যন্ত সুনির্দিষ্টভাবে প্রথম ক্যাবিনেট বৈঠকের পরে বলেছিলেন, তার মানে ভিডিও আপনারা সমাজ মাধ্যমে খুঁজলেই পেয়ে যাবেন, অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছিলেন দ্বিতীয় ক্যাবিনেট মিটিংয়ে 18 তারিখে কর্মচারীদের ডিএ
এবং বে কমিশন সম্পর্কে সুনির্দিষ্ট ঘোষণা থাকবে, তারা এই সম্পর্কে সিদ্ধান্ত নেবে। অথচ অগ্নিমিত্রা পাল মাননীয় মন্ত্রী, তিনি যে সাংবাদিক সম্মেলন করলেন 18 তারিখের এর পরে, সেখানে কিন্তু তিনি বললেন যে তাদের এজেন্ডাতেই এটা ছিল না, তারা অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন। কাজেই মানে সরকারের চোখে এর প্রসঙ্গটা ততটা গুরুত্বপূর্ণ নয়। এই যে প্রশাসনের দুই মাথা, একজন মুখ্যমন্ত্রী, একজন মাননীয় মন্ত্রী, তাদের বক্তব্যে এই যে আসমান জমিন ফারাক, এটা কিন্তু আমাদের মানে আতঙ্কিত করেছে। তাহলে কি সরকারের মধ্যে একটা সমন্বয়হীনতা তৈরি হচ্ছে? শ্যামলবাবু, আপনার কাছে এবং মলয়বাবু দুজনের কাছে আমি জানতে চাইবো, আপনি দেখলেন মলয়বাবু বলেছেন আগামী 30 তারিখ আপনাদের সঙ্গে বসবার একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু আগামী সোমবারও আর একটা মন্ত্রিসভার বৈঠক আছে। আপনারা কি মনে করছেন 30 তারিখের আগে কিছু হবে না, মানে সেই সোমবার না আপনাদের সঙ্গে আলাদা করে বসে সিদ্ধান্ত নেবে, কোনটা হবে? দেখুন, দুটো বিষয়, একটা হচ্ছে ডিএ, একটা হচ্ছে পে কমিশন। পে কমিশন গঠন হয়ে গেছে, এ নিয়ে আলাপ আলোচনার কোনো জায়গা নেই, কারণ সরকার যখন সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তখন সেইটা নিয়ে বার্গেন করার সুযোগ খুব কম। দ্বিতীয় বিষয়টা হচ্ছে ডিএ, দুটো বিষয়। প্রথম ডিএটা হচ্ছে রোপা 2009 অনুসারে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ বা এবং ডিআরনেস রিলিফ সমস্ত রাজ্য কর্মীদের, অর্থাৎ বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত, পুরসভার শিক্ষক, শিক্ষাকর্মী, আন্ডারটেকিং থেকে রাজ্য সরকারি কর্মচারী, কর্মরত এবং অবসরপ্রাপ্ত, তাদের দিয়ে দেওয়ার যে সময় ভিত্তিক রায় মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছিলেন গত 5ই ফেব্রুয়ারি, সেই রায়টা কার্যকর করে। এইটা কিন্তু পূর্বতন সরকার বা নতুন সরকারের শাসক দলের কাছে কোনো দয়া, দাক্ষিণ্য, অনুকম্পা বা সদিচ্ছার বিষয় না। এটা হচ্ছে দেশের সর্বোচ্চ আদালতের রায়, এই রায় কার্যকর করতেই হবে। পূর্বতন সরকারের মুখ্যমন্ত্রী একদম ভয়ঙ্কর রকমের কর্মী বিদ্বেষী ছিলেন এবং আদালতের প্রতি তার ন্যূনতম সম্মান ছিল না। এই জন্যে 5ই ফেব্রুয়ারির এই সময় ভিত্তিক রায়ের পরেও তারা সেই রায়টা কার্যকর করার নামে একটা প্রতারণামূলক ব্যবস্থা নামিয়ে এনেছিলেন, যা সরাসরি সুপ্রিম কোর্টের রায়কে লঙ্ঘন করেছে। আর নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা, আমাদের দাবি যে নতুন কিছু আমাদের দিতে হবে না। রোপা 2009-এ সুপ্রিম কোর্টের যে নির্দেশ, এটা আপনি কার্যকর করুন, অবিলম্বে কার্যকর করুন। এটার সঙ্গে কিন্তু সরকারের সদিচ্ছার কোনো প্রশ্ন জড়িত নেই। সরকারের সদিচ্ছার প্রশ্ন কোথায় জড়িত আছে? আমরা এখন 42% ডিএতে পিছিয়ে, আমরা 18% দিয়ে পাই। ত্রিপুরার মতো একটি রাজ্য, যে রাজ্যে মানে রাজ্যটাই চলে কেন্দ্রীয় অনুদান এবং বরাদ্দের উপর, কারণ সেই রাজ্যের নিজস্ব আয়ের সূত্র অত্যন্ত কম, সেই রাজ্যও কিন্তু 41% দিয়ে দিচ্ছে। আমরা 18%, কেন্দ্র এবং অন্যান্য রাজ্যের সরকারি কর্মচারীরা, অন্যান্য রাজ্য কর্মীরা তারা 60% দিয়ে পাচ্ছে। এই 42% দিয়েতে আমরা পিছিয়ে। এখানে যেটা সমস্যা হয়েছে, প্রবল সমস্যা, সেটা হচ্ছে রোপা 2019-এ মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বতন সরকারের অর্থমন্ত্রী ডক্টর অসীম দাশগুপ্তের সম্পূর্ণ বিপরীতে গিয়ে তাতে ডিএর কোনো শব্দটাই রাখেন। অর্থাৎ রোপা 2019-এর সময়কালে ডিএটা কিন্তু আমাদের অধিকার নয়,